প্রিয় গল্প সাথী, সপ্তাহের সেরা গল্পর পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। বাংলা সাহিত্যের ভাণ্ডার থেকে আরেকটি ভালো লাগার গল্প, ভালোবাসার গল্প নিয়ে আমরা চলে এসেছি আপনাদের কাছে। আজ আমরা আপনাদের জন্য বাছাই করে এনেছি প্রখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের অদৃশ্য মানুষ। আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগলে লাইক এবং শেয়ার করার পাশাপাশি আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন, আরও অনেকটা পথ চলতে আমাদের সাহায্য করবেন। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করুন, আমাদের পরের পোস্টের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। শুনুন, সুশীল মজুমদার ক্রিয়েশনসের নিবেদনে আজকের ভালো লাগার গল্প, ভালোবাসার গল্প, হেমেন্দ্র কুমার রায়ের ডিটেকটিভ উপন্যাস অদৃশ্য মানুষ। আজ শুনবেন প্রথম পর্ব। একটি ছোটখাটো শহর, তার আসল নামটি বলবো না, ধরে নাও তার নাম হচ্ছে শ্রীপুর। ছুটির সময়ে নানান দেশ থেকে সেখানে অনেক লোক বেড়াতে আসে, কারণ জায়গাটির জল হাওয়া নাকি ভালো। পাহাড়ে শহর, পথে ঘাটে বেরুলেই আশেপাশে ছোট বড় পাহাড় দেখা যায়। পাহাড়ে শহরে তখন পাহাড়ে শীত, মাঝে মাঝে বরফও পড়ে। বৈকাল, শ্রীপুর শহরে যখন রেলগাড়ি এসে থামল, চারিদিকে তখন কনকনে ঠান্ডা হাওয়া বইছে। সে হাওয়া গায়ে যেন ছুরির ফলার মতো বিঁধে যায়। বরফ বোধ হয় পড়তে আর বেশি দেরি নেই। একজন যাত্রী স্টেশনে এসে নামল। যাত্রীটি যাতে বাঙালি সেটা তার পরনের কাপড় দেখলেই বোঝা যায়। তার পায়ে ঘোড় তোলা জুতো ও ফুল মোজা, গায়ের জামা দেখবার জো নেই, কারণ একখানি আলোয়ানে সে গা ঢাকা দিয়েছিল। কেবল তার ডান হাতের খানিকটা দেখা যাচ্ছিল, সেই হাতে ঝুলছিল একটা পোর্টম্যান্টো। তার হাতও ছিল দস্তানা পরা। আলোয়ানের উপর জেগে আছে তার অদ্ভুত মুখখানা, সেই মুখের সবটাই ব্যান্ডেজে একেবারে ঢাকা। সাদা ব্যান্ডেজের ভিতর জেগে আছে কেবল তার গোঁফ দাড়ি আর নাকের ডগাটা। ঠুলি চশমা অর্থাৎ গগলস দিয়ে সে তার চোখ দুটো পর্যন্ত সকলকার চোখের আড়াল করে রেখেছে। এই রহস্যময় লোকটি যে কে তা আমরা জানি না, এবং যতদিন না তার নাম জানতে পারি ততদিন পর্যন্ত তাকে আমরা যাত্রী বলেই ডাকব। শীতে কাঁপতে কাঁপতে স্টেশনের বাইরে এসে যাত্রী একটা পথ ধরে এগিয়ে চলল। খানিক দূর অগ্রসর হয়েই একখানা দোতলা বাড়ির সামনে সে থমকে দাঁড়িয়ে পড়ল। বাড়িখানা দোতলার বারান্দায় একখানা সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লেখা রয়েছে শ্রীপুর স্বাস্থ্য নিবাস। অল্পক্ষণ সেইখানে দাঁড়িয়ে থেকে যাত্রী বাড়ির ভিতর প্রবেশ করলে। এই স্বাস্থ্য নিবাসটির একটুখানি পরিচয় দরকার। শ্রীপুরে যারা বেড়াতে আসে তাদের অনেকেই এই স্বাস্থ্য নিবাসে আশ্রয় গ্রহণ করে। এর মালিক হচ্ছেন মিস্টার দাস ও মিসেস দাস। তারা বাঙালি খ্রিস্টান। স্বাস্থ্যের খোঁজে যারা এখানে এসে ওঠেন তারা দুজনেই তাদের যত্ন, সেবা ও আদর আপ্যায়নের ভার নেন, অবশ্যই কয়েকটি রূপোর টাকার বিনিময়ে। তারাও এই বাড়ির অন্য এক মহলে বাস করেন। বাড়ির ভিতর ঢুকেই একটি বড় হলঘর, সেটি হচ্ছে এখানকার সাধারণ বৈঠকখানা। মিস্টার ও মিসেস দাস প্রত্যহ এখানে বসেই তাদের অতিথিদের সঙ্গে গল্পগুজব ও আলাপ পরিচয় করেন।
আমাদের যাত্রীটি এই ঘরে ঢুকেই গম্ভীর স্বরে বললেন, আমার একখানা ভালো ঘর চাই। মিসেস দাস তখন তার কয়েকজন অতিথির সঙ্গে এক মনে গল্প করছিলেন। যাত্রীর আকস্মিক প্রবেশে ও গম্ভীর কণ্ঠস্বরে ঘরের সকলেই চমকে উঠল। যাত্রী তার দস্তানা পরা হাত দিয়ে একখানা 100 টাকার নোট বার করে আবার গম্ভীর স্বরে বললে, এই নিন আগাম টাকা, আমার একখানা ভালো ঘর চাই। না চাইতেই আগাম 100 টাকা? বিস্ময় ও শ্রদ্ধায় মিসেস দাসের প্রাণটা পরিপূর্ণ হয়ে উঠল। কপাল না খুললে এমন অতিথি মেলে না। মিসেস দাস তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বললেন, আসুন 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 আমার সঙ্গে, আপনাকে বাড়ির সেরা ঘরই ছেড়ে দেব। মিসেস দাস যাত্রীকে নিয়ে বাড়ির ভিতর অদৃশ্য হয়ে গেলেন। বাড়ির দোতলায় রাস্তার ধারের বড় ঘরখানি যাত্রীর জন্য ছেড়ে দেওয়া হলো। যাত্রী সেই ঘরের ভিতর ঢুকে পোর্টম্যান্টোটি একটি টেবিলের উপর রেখে দিলেন। আপনি বুঝি বৈকালের ট্রেনে এখানে এসেছেন? যাত্রী জবাব না দিয়ে মিসেস দাসের দিকে পিছন ফিরে রাস্তার দিকে জানলার গরাদ ধরে দাঁড়ালো। তারপর মুখ না ফিরিয়েই বললে, আমার খিদে পেয়েছে, এক্ষুনি কিছু খাবার পাঠিয়ে দিন। আলাপটি ভালো করে জমল না বলে কিঞ্চিত ক্ষুণ্ণ হয়ে মিসেস দাস অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও ঘরের ভিতর থেকে বেরিয়ে গেলেন। মিনিট 15 পরে চাকরের সঙ্গে মিসেস দাস আবার ভিতরে এসে ঢুকলেন। যাত্রীকে শুনিয়ে চাকরকে ডেকে বললেন, ভিকু, টেবিলের উপরে খাবারের থালা রাখ। যাত্রী ঠিক আগের মতোই পাথরের মূর্তির মতন জানলার গরাদ ধরে দাঁড়িয়েছিল এবং এবারেও মুখ না ফিরিয়েই বললেন, আচ্ছা, আপনি এখন যেতে পারেন। মিসেস দাস নিজের মনে মনেই বললেন, লোকটার টাকা আছে, কিন্তু ভদ্রতা জ্ঞান মোটেই নেই। আপনি চা খান কি? মিনিট 15 পরে পাঠিয়ে দেবেন। মিসেস দাস ঘরের ভিতরে আর দাঁড়ালেন না। মিনিট 15 পরে ভিকুর সঙ্গে মিসেস দাস আবার ঘরের ভিতর ঢুকে দেখলেন যাত্রী জানলাগুলো বন্ধ করে আধা অন্ধকারে কোণের দিকে একটা চেয়ার টেনে নিয়ে গিয়ে বসে আছে। টেবিলের দিকে চেয়ে দেখলেন তার জল খাবার খাওয়া শেষ হয়ে গেছে। আপনার চা নিয়ে এসেছি। রেখে যান। ভিখু চায়ের সরঞ্জাম রেখে টেবিল থেকে জল খাবারের থালাগুলো সরাতে লাগলো। মিসেস দাস সেই ফাঁকে যাত্রীকে আরেকটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু ভালো করে কিছুই আন্দাজ করতে পারলেন না। যাত্রী তখনও তার মুখের ব্যান্ডেজ তো খোলেইনি, উপরন্তু গায়ের আলোয়ান, হাতের দস্তানা ও পায়ের জুতো মোজা পর্যন্ত ঠিক সেইভাবেই পড়ে আছেন। কেবল ঠোঁটের কাছ থেকে ব্যান্ডেজটি একটুখানি টেনে নামিয়ে রেখেছে, বোধহয় খাবার সুবিধার জন্য। কিন্তু তার নাকের তলার দিকে চেয়ে মিসেস দাস ঠোঁটের কোনো চিহ্নই দেখতে পেলেন না। তিনি ভাবলেন আধা অন্ধকারে বোধহয় তার চোখের ভ্রম হচ্ছে। তবু তার মনটা কেমন এক অস্বাভাবিক ভয়ে ছাত ছাত করতে লাগলো। এ কীরকম রহস্যময় লোক! এ যেন মানুষের চোখের সামনে আসতে চায় না, সর্বদাই নিজেকে সাবধানে লুকিয়ে রাখতে চায়। পৃথিবীর আলো হাওয়াকে এ যেন পরম শত্রু বলে মনে করে। কে এ? ওর সারা মুখখানায় ও কিসের ব্যান্ডেজ? কোনো দৈব দুর্ঘটনায় ওর মুখখানা কি ভীষণভাবে জখম হয়েছে? না কোনো সাংঘাতিক অস্ত্র চিকিৎসায় ওর মুখের অবস্থা অমন ধারা হয়েছে? মিসেস দাস মনে মনে এমনই সব কথা নিয়ে তোলপাড়া করছিলেন। এমন সময় যাত্রী হঠাৎ বললে, স্টেশনে আমার কতগুলো লাগেজ পড়ে আছে, সেগুলো আবার কি উপায় করা যায় বলুন দেখি। যাত্রীর গলার আওয়াজ আর তেমন কর্কশ নয়। মিসেস দাস ভাবলেন তার স্বাস্থ্য নিবাসে সুখাদ্য খেয়ে তার মেজাজ নরম হয়ে গিয়েছে। যা হোক, কথা কইতে নারাজ যাত্রীর সঙ্গে কথা কইবার সুযোগ পেয়ে মিসেস দাস খুব খুশি হলেন। বললেন, সেজন্য আপনাকে কিছু ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করে দেব। আজকেই সে ব্যবস্থা হতে পারে কি? আজ আর হয় না। মিস্টার দাস
তার এক বন্ধুকে দেখতে গেছেন। কখন ফিরবেন বলা যায় না তো, বুঝলেন মশাই? তার বন্ধুটি ট্রেন থেকে পড়ে মাথা ফাটিয়ে বসে আছেন। এই বলে যাত্রীর ব্যান্ডেজ করা মুখের দিকে একবার কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করে আবার শুরু করলেন। আজকাল পথে ঘাটে দৈব দুর্ঘটনা বড় বেশি বেড়ে গেছে না মশাই? মিসেস দাসের ইচ্ছা যে যাত্রী নিজের মুখেই প্রকাশ করে তার মুখে ও মাথায় ব্যান্ডেজ বাঁধা কেন, কিন্তু যাত্রী সে ধারও মারালে না। হঠাৎ গলার আওয়াজ বদলে বলে উঠল, আচ্ছা, আমার লাগেজ কালকে এলেই চলবে। এখন আমি একটু একা থাকতে চাই। আমার সঙ্গে গল্প করতে রাজি নয়? কিরকম অসভ্য লোক! সবিস্ময়ে এই কথা ভাবতে ভাবতে অত্যন্ত অভিমান ভরে মিসেস দাস সে ঘর থেকে বেরিয়ে গেলেন। মিসেস দাস একেবারে নিচের বৈঠকখানায় গিয়ে ধপাস করে একখানা চেয়ারের উপর বসে পড়লেন। ঠিক বৈঠকখানার উপরেই ছিল যাত্রীর ঘর। সে যে নিজের মনে ঘরের ভিতর পায়চারি করছে তারই আওয়াজ মিসেস দাসের কানের ভিতর এসে ঢুকল। খানিক পরে মিস্টার দাসের এক বন্ধু সেই বৈঠকখানায় এসে হাজির হলেন। তার নাম রামরতন, কিন্তু সবাই তাকে ডাকে রতনবাবু বলে। তিনি মাঝে মাঝে এখানে তার বন্ধু ও বন্ধু পত্নীর সঙ্গে গল্প করতে আসেন এবং সেই সময়ে দু একখানা টোস্ট ও এক পেয়ালা চা পেলেই খুব খুশি হয়ে সদ্ব্যবহার করে যান। স্বামীর বন্ধুদের জন্য এরকম বাজে খরচ হওয়া মিসেস দাস মোটেই পছন্দ করেন না। বলেন, আমাদের স্বাস্থ্য নিবাস ব্যবসার জায়গা, দাতব্য ভোজনালয় নয়। তুমি তোমার বন্ধুদের সাবধান করে দিও। মিস্টার দাস তার স্ত্রীর এই হুকুম পালন করেছিলেন কিনা জানি না, কিন্তু রতনবাবু স্বাস্থ্য নিবাসে আনাগোনা বন্ধ হয়নি এবং এখানকার টোস্ট ও চায়ের প্রতি তার কিছুমাত্র অরুচিও দেখা যায়নি। রতনবাবুর একটি ঘড়ির দোকান ছিল। আজ তাকে দেখেই মিসেস দাসের সেই কথা মনে পড়ে গেল। যাত্রী যে ঘরে আছে সেই ঘরের একটা বড় ঘড়ি আজ দুদিন বন্ধ হয়ে গেছে, কিছুতেই চলছে না। মিসেস দাস স্থির করলেন রতনবাবুকে অনেক চা ও টোস্ট জোগানো হয়েছে, তার বিনিময়ে তাকে দিয়ে বিনামূল্যে ঘড়িটাকে আজ আবার সচল করে নিতে পারলে বোকামি করা হবে না। অতএব মিসেস দাস সহাস্য মুখে রতনবাবুকে অভ্যর্থনা করে বললেন, আসুন আসুন আসুন, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। মিসেস দাস তাকে হাসি মুখে অভ্যর্থনা করবেন ও তার জন্য অপেক্ষা করে থাকবেন, রতনবাবুর এমন সৌভাগ্য আর কখনো হয়নি। কাজেই তিনি একেবারে আহ্লাদে আটখানা হয়ে বললেন, বলেন কি মিসেস দাস, আমায় কি করতে হবে আজ্ঞা করুন। ওপরের ঘরের একটা ঘড়ি খারাপ হয়ে গেছে, আপনি সেটা সারিয়ে দিতে পারবেন? রতনবাবু মিসেস দাসের সাদর অভ্যর্থনা ও মিষ্ট হাসির অর্থ বুঝতে পারলেন, কিন্তু মুখের ভাবে কিছুই প্রকাশ না করেই বললেন, বেশ তো, এ আর এমন শক্ত কি? ঘড়িটা কোথায় আছে? ওপরের ঘরে, আসুন আমার সঙ্গে। এই বলে মিসেস দাস চেয়ার ছেড়ে উঠে রতনবাবুকে নিয়ে বৈঠকখানা থেকে বেরিয়ে গেলেন। মিসেস দাস উপরে উঠে দেখলেন যাত্রীর ঘরের দরজা বন্ধ। বাইরে থেকে জিজ্ঞাসা করলেন, ঘরের ঘড়িটা মেরামত করতে হবে, একবার ভেতরে যেতে পারি কি? আসুন। রতনবাবুকে নিয়ে মিসেস দাস ঘরের ভিতর ঢুকলেন। ঘরের কোণে চেয়ারে দুই হাতের ভিতরে মাথা রেখে যাত্রী হেঁট মুখে বসেছিল। সন্ধ্যা তখন আসন্ন। মিসেস দাস আলো জ্বালবার চেষ্টা করতেই যাত্রী বলে উঠল, থাক, এখনই আলো জ্বালতে হবে না। হ্যাঁ, ভালো কথা। আমার লাগেজগুলো কাল সকালে পাবো কি? হ্যাঁ, তা বোধহয় পাবেন। আপনার লাগেজগুলো কিসের? তার ভেতরে রাসায়নিক যন্ত্র আর অনেক রকম ওষুধের শিশি বোতল আছে। শ্রীপুর নির্জন বলেই আমি এখানে এসেছি। নির্জনে আমি রাসায়নিক পরীক্ষা করতে চাই। কোনো রকম গোলমালি আমি সহ্য করব না। মিসেস দাসের কৌতূহল আবার জেগে উঠল। তিনি তাড়াতাড়ি বলে ফেললেন, আপনি কি ডাক্তারি করেন? যাত্রী সে কথার জবাব না দিয়ে আপন মনেই বললে,
আমি নির্জনে থাকতে ভালোবাসি। আমার চোখ এত খারাপ যে মোটেই আলো সইতে পারি না। সময় সময় আমাকে ঘরের দরজা জানলা সব বন্ধ করে রাখতে হয়। অনেক সময় আমি আবার অন্ধকারেই থাকি। এই কথাগুলো দয়া করে মনে রাখবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আমার একটা কথার জবাব দেবেন কি? এখন আপনারা এ ঘরে যা করতে এসেছেন করুন। বলেই সে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলে মিসেস দাস আর সেখানে দাঁড়ালেন না। রাগে গসগস করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন। রতনবাবু একখানা টুলের উপর দাঁড়িয়ে দেওয়াল ঘড়ির ডালা খুলে তার ভিতরটা পরীক্ষা করতে করতে হঠাৎ একবার মুখ তুলে দেখলেন যাত্রী তার নীল রঙা ঠুলির চশমার ভিতর দিয়ে এক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো দেখা যাচ্ছিল না বটে, কিন্তু রতনবাবুর মনে হলো যেন দুটো অন্ধকারের গর্ত কটমট করে তাকে নিরীক্ষণ করছে। তার বুকটা ছাত করে উঠল। সে ভাবটা সামলে নেওয়ার জন্য রতনবাবু তাড়াতাড়ি বলে উঠলেন, দেখেছেন মশাই, আজকের আকাশের অবস্থাটা মোটেই ভালো নয়। একটা ঘড়ি ঠিক করতে কতক্ষণ লাগে? তাড়াতাড়ি কাজ সেরে সরে পড়ুন না। আগে হ্যাঁ, এই আর 1 মিনিটেই হয়ে যাবে। তারপর মুখ বুজে চটপট মেরামতি কাজ সেরে তিনি সেই ঘর থেকে অপরাধীর মতো সুরসুর করে বেরিয়ে গেলেন। স্বাস্থ্য নিবাস থেকে বাইরে বেরিয়ে রতনবাবু নিজের বাসার দিকে অগ্রসর হলেন। খানিক পরে মিস্টার দাসের সঙ্গে দেখা। তাকে দেখেই মিস্টার দাস বলে উঠলেন, আরে আরে রতন যে, খবর কি? দাস, খবর বড় ভালো নয়। কেন? তোমার বাড়িতে একটা খুনে কি ডাকাত এসে আড্ডা জমিয়েছে। কি বলছো হে? হ্যাঁ, নিশ্চয়ই ফেরার আসামি। দেখছি স্বাস্থ্য নিবাস এবার পুলিশের জিম্মায় যাবে। বটে বটে, তাই নাকি? আচ্ছা, এখনই গিয়ে আমি সব ব্যবস্থা করছি। এই বলে দ্রুত পদে বাড়িমুখ হলেন। কিন্তু স্বাস্থ্য নিবাসে ফিরে তিনি একটিটু শব্দ করবার আগেই মিসেস দাসী তাকে সচিৎকারে আক্রমণ করলেন। বললেন, তোমার মতো মানুষের হাতে পড়ে না আমার হাড়ে করে ভাজা ভাজা হয়ে গেল। আমি মরছি নিজের জ্বালায়, আর উনি বেড়াচ্ছেন ফুর্তি করে। বাড়ি থেকে কখন বেরিয়েছিলে বলো দেখি? একেবারে রণরঙ্গিনীর মূর্তি ধারণ করে আমাকে ভয় দেখিও না গো। আমি তো তোমার কাজেই বাইরে গেছিলুম। এখানে একজন নতুন লোক এসেছে, আর তুমি রইলে বাইরে। হরমাজ কি খাটে বলো দেখি? নতুন লোক? কে নতুন লোক? শুনলাম তাকে নাকি চোর ডাকাত খুনের মতন দেখতে। সে তো আমার জামাই নয়। সে ভালো কি মন্দ দেখতে তা নিয়ে আমাদের দরকার কি? না, তাকে নিয়ে আমাদের বিশেষ দরকার নেই বটে, কিন্তু তাকে পুলিশের দরকার হতে পারে। থামো থামো, তোমাকে আর বেশি বাজে বকতে হবে না। নিজের চরকায় তেল দাওগে যাও। মিস্টার দাসের আর কিছু বলবার সাহস হলো না। তিনি মনে মনে এই ভাবতে ভাবতে অন্যদিকে চলে গেলেন। মেয়েরা চিরকালই এমন বোকা হয়, বিপদে না পড়লে তারা বিপদকে বিপদ বলে বুঝতেই পারে না। পরের দিন সকালবেলায় যাত্রীর লাগেজগুলো এসে হাজির হলো। গাড়ি থেকে লাগেজগুলো যখন নিচে নামানো হচ্ছিল, যাত্রীও তখন সেখানে এসে ব্যস্ত হয়ে তদবির করতে লাগলো। লাগেজের মধ্যে ছিল গোটা 2 বড় বড় পোর্টম্যান্টো, 2 বাক্স ভর্তি মোটা মোটা বই এবং অনেকগুলো শিশি বোতল। তাদের ভিতর টল টল করছে নানা রঙের ওষুধের মতো তরল জিনিস। মিস্টার দাসের একটা কুকুর ছিল, তার নাম হচ্ছে ডগি। যাত্রী তাকে দেখতে পায়নি, কিন্তু সে যাত্রীকে দেখতে পেলে। দেখে সে আর বেশি কিছু করলে না, দৌড়ে এসে কেবল যাত্রীর পায়ের উপর দিলে দাঁত খিচিয়ে এক কামড়। মিস্টার দাস তাড়াতাড়ি ছুটে গিয়ে ডগিকে এক লাথি মেরে নিজের বীরত্বের পরিচয় দিলেন। ডগি কেউ কেউ করে কাঁদতে কাঁদতে সরে পড়ল। যাত্রীর কাপড়ের খানিকটা ছিঁড়ে ফালা হয়ে গিয়েছিল, সেও তাড়াতাড়ি বাড়ির উপরে উঠে গেল। মিসেস দাস বললেন, যেমন মনিব তা তেমনি কুকুর। তোমার কুকুর যদি অতিথিদের সঙ্গে এরকম ব্যবহার করে, তাহলে শিগগিরই আমাদের স্বাস্থ্য নিবাস তুলে দিতে হবে। সত্যি, ডগির অপরাধ আমি স্বীকার করছি।
ভদ্রলোকের কি হলো আমি এখনই গিয়ে দেখে আসছি। তিনি সিধে উপরে গিয়ে উঠলেন। যাত্রীর ঘরের দরজা খোলাই ছিল। চৌকাঠ পার হয়ে তিনি ঘরের ভিতর গিয়ে দাঁড়ালেন। ঘরের জানলাগুলো আগেকার মতোই বন্ধ ছিল। ভিতরের আধা অন্ধকারে স্পষ্ট করে কিছুই দেখা যায় না, কিন্তু মিস্টার দাস যেন কি একটা অদ্ভুত জিনিস দেখতে পেলেন। যেন ছায়া ছায়া কি একটা নড়ে চড়ে বেড়াচ্ছে, যেন একখানা বাহুহীন হস্ত শূন্যে ভাসতে ভাসতে তার দিকে এগিয়ে আসছে। তারপর কি যে হলো স্পষ্ট বোঝা গেল না, কিন্তু কে যেন এক ধাক্কা মেরে তাকে ঘরের বাইরে তাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে দুম করে দরজাটা বন্ধ হয়ে গেল ও খিল দেওয়ার শব্দ হলো। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটল যে মিস্টার দাস কিছুই আন্দাজ করতে পারলেন না। ছায়াময় ঘর, অস্পষ্ট একটা আকারের আভাস ও বিষম এক ধাক্কা। অত্যন্ত অবাক হয়ে মিস্টার দাস ভাবতে লাগলেন, তিনি স্বচক্ষে যা দেখলেন সেটা হচ্ছে কি। হতভম্ব হয়ে কিছুক্ষণ সেইখানে দাঁড়িয়ে থেকে মিস্টার দাস চিন্তিত মুখে নিচে নেমে বৈঠকখানায় গিয়ে ঢুকলেন। সেখানে তখন স্বাস্থ্য নিবাসের ভাড়াটে বাসিন্দাদের জটলা শুরু হয়ে গেছে এবং মিসেস দাস সকলের সামনে দাঁড়িয়ে হাত মুখ নেড়ে বক্তৃতা দিচ্ছেন। পৃথিবীতে যত রকমের জীব আছে তার মধ্যে সবচেয়ে উঁচা জীব হচ্ছে কুকুর, আর পৃথিবীতে যত রকমের কুকুর আছে তার মধ্যে সবচেয়ে উঁচা কুকুর হচ্ছে ডগি। স্বাস্থ্য নিবাসের অতিথিদের ওপর ডগের কোনো দরদ নেই। ভদ্রলোককে সে আজ কামড়ে দিয়েছে। না জানি এখন তার কতই কষ্ট হচ্ছে। তোমার অতিথিদের জন্য তোমাকে কিছু ভাবতে হবে না, বোধহয় তার বিশেষ কিছু হয়নি। তার চেয়ে লাগেজগুলো ঘরের ভেতরে আনার ব্যবস্থা করো। পিছন থেকে গলার আওয়াজ এলো, না না, আমার কিছুই হয়নি। লাগেজগুলো তাড়াতাড়ি আমার ঘরে পাঠাবার বন্দোবস্ত করুন। সকলে ফিরে দেখলে জামা কাপড় বদলে যাত্রী আবার নিচে নেমে এসেছে। লাগেজগুলো যেই ঘরের ভিতর নিয়ে যাওয়া হলো অমনি যাত্রীর আর তর সইল না। তখনই ব্যস্তভাবে সে পোর্টম্যান্টো ও বাক্সগুলো খুলে ফেললে। তাদের ভিতর থেকে বেরিয়ে পড়ল মোটা বোতল, বেঁটে বোতল, ঢ্যাঙা বোতল। কোনোটার রং নীল, কোনোটার লাল, কোনোটারও বা সবুজ। অনেকগুলোর গায়ে বড় বড় হরফে 20 বলে লেখা রয়েছে। পাতলা পুরু মোটা লম্বা কত রকমের বই। টেবিলের উপরে ওইসব শিশি বোতল সাজিয়ে নিয়ে সামনের চেয়ারে বসে যাত্রী এক মনে কি কাজ করতে লাগলো। দুপুরবেলায় মিসেস দাস যখন উপরে এলেন তখন ঘরের চেহারা দেখেই তার চক্ষু স্থির। প্যাকিংয়ের চটে, খড়ের টুকরোয় ও দড়িদড়ায় তার ঘরের মেঝে আচ্ছন্ন হয়ে গেছে। তিনি তখনই সেই জঞ্জালগুলোকে নিজের হাতে ঘরের ভিতর থেকে বিদায় করে দিতে লাগলেন। তখন সে চোখ থেকে চশমা খুলে রেখেছিল। মিসেস দাসের মনে হলো তার চোখের কোটরে যেন চোখ দুটো নেই, খালি দুটো গর্ত। মিসেস দাস ভাবলেন তারই দেখবার ভুল। যাত্রী তখনই চশমাখানা আবার পরে নিলে। তারপর বললে, আপনি সাড়া না দিয়ে ঘরের ভেতরে এলেন কেন? আমি সাড়া দিয়েছিলাম, আপনি শুনতে পাননি। হতে পারে, কিন্তু সামান্য একটু শব্দেই আমার কাজের বড় ক্ষতি হয়। তাহলে আপনি তো এক কাজ করতে পারেন। এবার থেকে আপনি যখন কাজ করবেন ঘরের দরজায় ভেতর থেকে খিল দিয়ে রাখবেন। এ খুব সঙ্গত কথা। কিন্তু মশাই, এই খড়গুলো। ঘরের ভেতরে খড়কুটো পড়লে তা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। যদি কিছু লোকসান হয় আপনি আমার কাছ থেকে টাকা আদায় করে নেবেন। মিসেস দাস কেবল বুদ্ধিমান স্ত্রীলোক নন, তাকে নাছোড় বান্দাও বলা যেতে পারে। তিনি বললেন, কিন্তু আজ এই যে আপনি আমার ঘরদোর নোংরা করেছেন। তার জন্য আমার 5 টাকা জরিমানা হলো, ব্যাস, এখন আর কোনো কথা নয়। মিসেস দাস খুব খুশি মুখে ঘর থেকে বেরিয়ে গেলেন। যাত্রীর কর্কশ কথা ও ব্যবহারের জন্যে এখন আর তার মনের উপরে কোনো দাগই পড়ল না, কারণ এমন 5 টাকা জরিমানা পেলে মনের সব ময়লাই ধুয়ে যায়। এরই খানিকক্ষণ পরে মিসেস দাস যখন আবার যাত্রীর ঘরের সম্মুখ দিয়ে যাচ্ছিলেন তখন বন্ধ দ্বারের ওপার থেকে হঠাৎ একটা ঝনঝনানির আওয়াজ তার কানে গিয়ে ঢুকল।
কে যেন শিশি বোতল সাজানো টেবিলের উপর সজোরে এক ঘুষি বসিয়ে দিলে। তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন এবং তারপরেই যাত্রীর গলার আওয়াজে শুনলেন, আমি আর পারছি না, আমি আর পারছি না। এর জন্যে আমার সারা জীবনই কেটে যাবে। অস্থির হব না? অস্থির না হয় উপায় কি? আরে নির্বোধ! শ্রীপুরের স্বাস্থ্য নিবাসে যাত্রীর দিন একভাবেই কাটতে লাগল। শ্রীপুরের ঘরে ঘরে কিন্তু গুজবের অন্ত নেই। যাত্রীর সেই আপাদমস্তক ঢাকা ব্যান্ডেজ করা কিম্ভূত কিমাকার মূর্তি দেখলেই শ্রীপুরের পথ থেকে ছোট ছোট ছেলেমেয়েরা ভূত ভূত বলে চিৎকার করে ছুটে পালিয়ে যায়। পথের উপরে রাত্রিকালে যাত্রীর মূর্তি দেখলে ছেলেমেয়েদের বাপেদের গা ছমছম করে ওঠে। যাত্রী কারুর সঙ্গে মেশে না, তার পরিচয়ও কেউ জানে না। এত ঠাঁই থাকতে কেন যে সে শ্রীপুরে এসে আবির্ভূত হয়েছে সে রহস্য কেউ বুঝতে পারে না। শ্রীপুরের পাড়ায় পাড়ায় যাত্রীর কথা নিয়ে উত্তেজনার অন্ত নেই। রতনবাবুর আগেকার মত তো আমরা আগেই জানতে পেরেছি। আগে তিনি যাত্রীকে খুনি ও ডাকাত বলেই প্রচার করতেন। এখন তার মতে যাত্রী হচ্ছে সর্বনেশে স্বদেশী বোমাওয়ালা। যাত্রী সারাদিন বন্ধ দরজার আড়ালে বসে তার শিশি বোতল আর বইগুলো নিয়ে নাড়াচাড়া করে, মাঝে মাঝে ঘরের ভিতরে পায়চারি করতে করতে নিজের মনেই নিজের সঙ্গে কথাবার্তা কয় এবং যখন সন্ধ্যার অন্ধকারে চারিদিক আচ্ছন্ন হয়ে আসে তখন আগা পাশতলা জামা কাপড়ে মুড়ে শ্রীপুরের নির্জন পথে একলাটি বেড়াতে বেরোয়। কেউ কেউ মিসেস দাসকে জিজ্ঞাসা করে, যাত্রীর নাম কি? তিনি নাম আমাকে বলেছিলেন, কিন্তু আমি ভুলে গিয়েছি। কিন্তু কথাটা সত্য নয়। নিজের মুখ ও যাত্রীর সুনাম রক্ষা করবার জন্যেই মিসেস দাস ওরকম বাজে কথা বলতে বাধ্য হন। যাত্রীর ব্যবহার খুব ভদ্র ও গলার আওয়াজ খুব মিষ্ট না হলেও স্বাস্থ্য নিবাসের বিলের টাকা কোনোদিনই সে বাকি রাখেনি এবং মিসেস দাসকে মাঝে মাঝে জরিমানা টাকা দিতেও কোনোদিনও সে আপত্তি করেনি। মিসেস দাসের মতে এমন প্রথম শ্রেণীর অতিথি জীবনে একবার মাত্রই পাওয়া যায়। মিস্টার দাস এ কথা মানতেন না। যাত্রীকে তার মনে ধরেনি। রতনবাবুর মতন তিনিও যাত্রীকে মনে মনে সন্দেহ করতেন, কিন্তু মিসেস দাসের সামনে এই সন্দেহ প্রকাশ করলেই ব্যাপারটা গুরুতর হয়ে উঠত। তিনি ঘন ঘন হাত মুখ নেড়ে বলতেন, আহা, কোনো দৈব দুর্ঘটনায় বেচারির মুখে চোট লেগেছে, তাই সে ব্যান্ডেজ বেঁধে থাকে। স্বাস্থ্য নিবাসে সে সারাতে এসেছে। চোর ডাকাত হলে সে কখনো বিলের টাকা এমন করে শোধ করত? শান্তি ভঙ্গের ভয়ে মিস্টার দাস আর কিছুই বলতেন না। শ্রীপুরে এক সরকারি ডাক্তার ছিলেন, তার নাম মানিক বাবু। নানান লোকের মুখে নানান কথা শুনে একটা বাজে ওজোর নিয়ে মানিকবাবু একদিন যাত্রীর সঙ্গে দেখা করতে এলেন। মানিকবাবু ঘরের ভিতরে ঢুকে দেখলেন ইজি চেয়ারের উপরে একখানা বই নিয়ে ব্যান্ডেজ করা মুখে এক ব্যক্তি শুয়ে আছে। তাকে দেখেই লোকটা উঠে বসে গম্ভীর স্বরে বললে, এখানে আপনার কি দরকার? মশাই, আমি সরকারি হাসপাতালে চাঁদা আদায় করতে এসেছি। বটে, কিছু দেবেন কি? সে কথা পরে ভাবা যাবে। অত হাঁচছেন কেন? সর্দি হয়েছে নাকি? হ্যাঁ। আমি ডাক্তার, সর্দির একটা ওষুধ লিখে দেব? যাত্রী আবার নিজের কেতাবের দিকে তাকিয়ে বললে, সেটা আপনার ইচ্ছে। মানিকবাবু নিজের পকেট থেকে এক টুকরো কাগজ আর পেন্সিল বার করে কি একটা ওষুধের নাম লিখলেন। তারপর সেই কাগজের টুকরোটা যাত্রীর দিকে এগিয়ে দিয়ে বললেন, এই নিন। আলোয়ানের ভেতর থেকে জামার একটা হাত বেরুল, কেবল জামার হাতা। মানুষের হাতের কোনো চিহ্নই নেই, অথচ সেই হস্তহীন জামার হাতা ঠিক স্বাভাবিকভাবেই এগিয়ে এসে মানিকবাবুর হাত থেকে কাগজের টুকরোটা গ্রহণ করলে। ভয়ঙ্কর বিস্ময়ে তার দুই চক্ষু ছানা বড়ার মতন হয়ে উঠল এবং মানিকবাবুর মুখ চোখের ভাব দেখেই যাত্রী জামার হাতটা সাঁত করে আবার আলোয়ানের ভিতরে ঢুকিয়ে ফেললে। সেই কনকনে শীতেও মানিকবাবুর কপালে ঘামের ফোঁটা ফুটে উঠল।
অস্ফুট স্বরে তিনি বললেন, আপনার কি হাত কাটা গেছে? কিন্তু কাটা হাতে আপনি আমার হাত থেকে কাগজের টুকরোটা নিলেন কেমন করে? তাই নাকি? যাত্রী সিধে হয়ে উঠে দাঁড়াল। মানিকবাবু 2 পা পিছিয়ে এসে বললেন, হ্যাঁ, আপনার হাত নেই, খালি জামার হাতা আছে? যাত্রী 2 পা এগিয়ে এসে ব্যঙ্গেশ্বরে বললে, আমার হাত নেই, খালি জামার হাতা আছে। বটে? আলোয়ানের ভিতর থেকে আবার হস্তহীন জামার হাতা বেরুলো। হাতাটা একেবারে মানিকবাবুর মুখের সামনে এসে হাজির হলো। তারপর কে যেন 2টো অদৃশ্য আঙুল দিয়ে তার নাকটা খুব জোরে মলে দিলে। এরপরেও কোনো ভদ্রলোকেরই সে ঘরে থাকা উচিত নয়। মানিকবাবু 3 লাফে দরজা পেরিয়ে ঘরের বাইরে গিয়ে পড়লেন। তারপর দুদ্দার করে সিঁড়ি দিয়ে নামতে নামতে শুনলেন ঘরের ভিতর থেকে যাত্রী অট্টহাস্য করে উঠল। স্বাস্থ্য নিবাসের বৈঠকখানায় বসে মিস্টার দাস তখন মিসেস দাসের সঙ্গে তর্ক করছিলেন। হঠাৎ মরার মতন সাদা মুখ নিয়ে মানিকবাবুকে সেখানে আসতে দেখে তিনি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বললেন, কি হয়েছে মানিকবাবু, অত ছুটে আসছেন কেন? ডগি তাড়া করেছে বুঝি? মানিকবাবু ছুটে গিয়ে একখানা চেয়ারের উপর ধপাস করে বসে পড়ে বিষম হাঁপাতে হাঁপাতে বললেন, মিস্টার দাস, মিস্টার দাস, ওর হাত নেই, খালি জামার হাতা। কি বলছেন ডাক্তারবাবু? হাত নেই, জামার হাতা? হ্যাঁ হ্যাঁ, হাত নেই, জামার হাতা। ওপরের ঘরে সেই ভুতুরে লোকটার হাত নেই, খালি জামার হাতা আছে। ওই জামার হাতা দিয়ে সে আমার নাক মলে দিল। বলেই তিনি 2 চোখ কপালে তুলে অজ্ঞান হয়ে গেলেন। সরকারি হাসপাতালের এক অংশে সরকারি ডাক্তার মানিকবাবু স্ত্রী পুত্র নিয়ে বাস করতেন। হস্তহীন জামার হাতা দেখে মানিকবাবুর শরীরটা আজ বেজায় কাহিল হয়ে পড়েছিল। মিস্টার ও মিসেস দাস ও নিজের স্ত্রী বিমলার কাছে বারবার তিনি এই গল্প বলেছেন, কিন্তু তার কথায় ওরা কেউই বিশ্বাস করতে রাজি হয়নি। তাদের সকলেরই মত হচ্ছে জামার হাতাটা হয়তো বেশি লম্বা ছিল বলে হাতখানা তিনি দেখতে পাননি। শেষটা মানিকবাবু নিজেও মনে করলেন হয়তো সেই কথাই ঠিক হবে, তারই চোখের ভুল। অনেক রাতে মানিকবাবুর হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই তিনি শুনলেন তার স্ত্রী বিমলা তাকে ধাক্কা মারতে মারতে বলছেন, ওগো ওঠো ওঠো, শিগগিরই ওঠো। মানিকবাবু ধর্মড়িয়ে উঠে বসে বললেন, হ্যাঁ হ্যাঁ, কি গো, কি হয়েছে? চোর চোর, বাড়িতে চোর এসেছে। চোর নামে কি জাদু আছে? এক পলকে মানিকবাবুর সব জড়তা কেটে গেল। এক লাফে ঘরের কোণে গিয়ে এক গাছা মোটা লাঠি তুলে নিয়ে মাথার উপরে বনবন করে ঘোরাতে ঘোরাতে তিনি বললেন, কোথায় কোথায় সেই বদমাইশ? দেখিয়ে দাও আমাকে, কোথায় সে? স্বামীর বীরত্ব দেখে বিমলা আশ্বস্ত হলেন না, তাড়াতাড়ি বলে উঠলেন, আপাতত তোমার লাঠি ঘোড়ানো থামাও, চোরে ঘরে নেই। মানিকবাবু স্ত্রীর কথা মতো কাজ করে বললেন, তবে সে হতভাগা কোথায়? কোথায়? পাশের ঘরে, চুপি চুপি আমার সঙ্গে এসো, নইলে তাকে ধরতে পারবে না। দুজনে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে পাশের ঘরের দরজার সামনে দাঁড়িয়েই শুনলেন অন্ধকারে ফ্যাঁচ করে কে হেঁচে ফেললে। তারপরেই সুইচ টিপে কে আলো জ্বাললে। তারপরেই শোনা গেল কে যেন দেরাজের দরজাটা টেনে খুলে ফেললে। মানিকবাবু একই তো চোট্টোর পছন্দ করতেন না, তার উপরে যখন তার মনে পড়ল দেরাজের ভিতরে আজ সকালেই তিনি 35খানা 10 টাকার নোট রেখে দিয়েছেন, তখন আর কিছুতেই তিনি শান্ত হয়ে থাকতে পারলেন না। কে রে কে রে বলে বিকট স্বরে চেঁচাতে চেঁচাতে তিনি লাঠি ঘোরাতে ঘোরাতে মহাবেগে তিনি সেই ঘরের ভিতরে প্রবেশ করলেন। কে রে কে রে কে রে? বিমলাও ঘরে ঢুকে বললেন, ওগো থামো থামো। কিন্তু মানিকবাবু থামলেন না।
দ্বিগুণ উৎসাহেই লাঠি ঘোরাতে লাগলেন। কে রে? কে 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 রে? কে কে ওখানে? কে কে? ওগো মহাবীর, আর লাঠি ঘুরিয়ে কাজ নেই, চোর পালিয়েছে। লাঠি ঘোরানো থামিয়ে মানিকবাবু আশ্চর্য হয়ে বললেন, পালিয়েছে? কোন দিকে পালালো? জানি না। মানিকবাবু অবাক হয়ে চারিদিকে চেয়ে দেখলেন, সত্যই ঘরের মধ্যে কেউ নেই। এ ঘরের দরজা তো মোটে একটি, আর তার সামনে পথ জুড়ে দাঁড়িয়ে আছেন তারা দুজনে। তবে চোর পালালো কোন দিক দিয়ে? কিন্তু তখন ঘরের ভেতর হাঁচলে কে? আর ঘরের ভেতরে সুইচ টিপে আলো জ্বাললো কে? আর দেরাজটাই বা খুললে কে? বিমলা দেরাজের কাছে গিয়ে উকি মেরে বললেন, আর তোমার দেরাজের ভেতর থেকে 350 টাকাই বা গেল কোথায়? এসব কথার উত্তর কেউ দিল না বটে, কিন্তু ঘরের ভিতরেই কে আবার ফ্যাঁচ করে হেঁচে ফেললে। মানিকবাবু ও বিমলা ভয়ানক চমকে উঠলেন। তারপরেই তারা হতভম্ব হয়ে দেখলেন ঘরের দরজাটা আপনা আপনি আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, ও সঙ্গে সঙ্গে শোনা গেল বাহির থেকে দরজায় কে শিকল তুলে দিয়েছে। বিমলা দৌড়ে গিয়ে দরজাটা টেনে বললেন, দরজাটা কে বন্ধ করে দিয়ে গেছে। মানিকবাবুর হাত থেকে প্রথমে লাঠি খসে পড়ল, তারপর তিনি নিজেও কাঁপতে কাঁপতে মাটির উপর বসে পড়লেন এবং তারপর কপালে 2 চোখ তুলে নিয়ে বললেন, গিন্নি গিন্নি, হাত নেই, খালি জামার হাতা, মানুষ নেই, তবু হাঁচি। চোর নেই, তবু টাকা লোপাট। গিন্নি, আমাকে তুমি ধরো, আমাকে তুমি ধরো, আমার ঘরে আজ ভূত ভর করেছে গিন্নি। বলেই তিনি অজ্ঞান হয়ে গেলেন। বিমলা স্বামীর কাছে গিয়ে বসে পড়তে পড়তে শুনতে পেলেন ঘরের বাইরে কে খিলখিল করে হেসে উঠল। আর এক দৃশ্যের অবতারণা হল। মিসেস দাসের শরীর অনেক রাত্রে হঠাৎ খারাপ হয়ে পড়াতে মিস্টার দাস একটা ওষুধের খোঁজে বৈঠকখানার দিকে গেলেন। যাত্রীর ঘরের সম্মুখ দিয়ে যাওয়ার সময় মিস্টার দাস অবাক হয়ে দেখলেন সেই ঘরের দরজা খোলা রয়েছে। তার কেমন সন্দেহ হলো। দরজার পাশেই আলোর সুইচটা ছিল। আলো জ্বেলে দেখলেন ঘরের ভিতরে যাত্রী নেই। ঘড়ির দিকে চেয়ে দেখলেন রাত তখন 3টে। এত রাত্রে যাত্রী কোথায় গেল? ভাবতে ভাবতে তিনি নেমে গিয়ে বৈঠকখানার ভিতরে ঢুকলেন। তারপর ওষুধের শিশিটা নিয়ে ফিরে আসবার সময় তার চোখ পড়ল সদর দরজার উপরে। সদর দরজার ভিতরের দিকের খিল খোলা। মিস্টার দাসের বেশ মনে পড়ল তিনি নিজের হাতে খিল লাগিয়ে দিয়ে গিয়েছেন। কিছুই আর বুঝতে বাকি রইল না। তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে গিয়ে মিসেস দাসকে ডেকে তিনি বললেন, ওগো শুনছো, ব্যাপারটা গুরুতর। মিসেস দাস তাড়াতাড়ি উঠে বসে বললেন, তার মানে? রতনবাবুর কথাটাই ঠিক। আমাদের এই নতুন ভাড়াটে নয় খুনি, নয় ডাকাত, নয় স্বদেশি বোমাওয়ালা। মিসেস দাস এবার দাঁড়িয়ে উঠে আবার বললেন, তার মানে? সে লোকটা ঘরে নেই, সদর দরজা খোলা। এই নিশুত রাতে বাড়ির বাইরে সে কি করতে গেছে? তোমার কথা আমি বিশ্বাস করি না। তাহলে নিজের চোখেই দেখবে, এসো। দুজনে ঘর থেকে বেরিয়ে এলেন। সঙ্গে সঙ্গেই শুনলেন সদর দরজা খোলার ও বন্ধ করার শব্দ। দুজনেই বিস্মিত হয়ে দুজনের মুখের দিকে একবার তাকিয়ে দেখলেন। কেউ কিছু বললেন না। দুজনে যখন সিঁড়ির কাছে এসে দাঁড়িয়েছেন, হঠাৎ ফ্যাঁচ করে হাঁচির শব্দ হল। মিস্টার দাস ভাবলেন তার স্ত্রী বোধহয় হেঁচে ফেললেন। মিসেস দাসের ধারণা হলো ঠিক উল্টো, এ হাঁচি নিশ্চয়ই তার স্বামীর। মিসেস দাস যখন যাত্রীর ঘরের কাছে এসেছেন তখন ঠিক তার কাঁধের উপরে আবার কে হেঁচে দিল। এবারে চমকে মুখ ফিরিয়ে তিনি দেখলেন মিসেস দাস
মিস্টার দাস তার কাছ থেকে প্রায় 10-12 হাত তফাতে আছেন, অথচ হাঁচির শব্দ হলো ঠিক তার কানের কাছেই। মিসেস দাস অত্যন্ত বিস্মিত হলেন, কিন্তু কিছুই বুঝতে পারলেন না। দুজনে ঘরের ভিতর ঢুকলেন। যাত্রীর জুতো, জামা, কাপড়, আলোয়ান ও সেই শিশি ব্যান্ডেজগুলো ঘরের মেঝে, টেবিলের ও বিছানার উপর ছড়িয়ে পড়ে আছে। আচম্বিতে তারা স্তম্ভিত চোখে দেখলেন জুতো জোড়া প্রথমে সজীব হয়ে নড়ে উঠল, তারপর গটগট করে বিছানার কাছে গিয়ে থেমে পড়ল। মিসেস দাস হতভম্বের মতন 2 চোখ 2 হাতে রগড়ে আবার ভালো করে চাইতেই দেখলেন যাত্রীর ঠুলি চশমাখানা শূন্যে স্থির হয়ে তার দিকেই যেন কটমট করে চেয়ে আছে। তারপরেই ঘরের টেবিলটা হঠাৎ জ্যান্ত হয়ে হঠাৎ করে এগিয়ে এসে মিস্টার দাসকে মারলে এক বিষম ধাক্কা। তারপরেই চেয়ারখানা হঠাৎ শূন্যে লাফিয়ে উঠল এবং বেগে মিসেস দাসের দিকে তেড়ে এলো। কিন্তু মিসেস দাস চেয়ারের মনোবাসনা পূর্ণ করলেন না, তীরের মতন ছুটে ঘরের ভিতর থেকে পালিয়ে গেলেন। তার স্ত্রী যে এমন বেগে ছুটতে পারে মিস্টার দাস এতদিনেও তা জানতে পারেননি। বলা বাহুল্য, তিনিও আর সে ঘরে রইলেন না। মিসেস দাস নিজের ঘরের সম্মুখে গিয়ে মাটির উপরে ধরাস করে আছাড় খেয়ে পড়লেন এবং সে অবস্থায় যেমন করে চেঁচানো উচিত ঠিক তেমন করেই চেঁচাতে কিছুমাত্র কসুর করলেন না। সে রাত্রে সমস্ত স্বাস্থ্য নিবাসের ঘুম ভেঙে গেল। সকলেই ঘটনাস্থলে ছুটে এলো। জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে? আগুন লেগেছে? ডাকাত পড়েছে নাকি? প্রভৃতি। মিসেস দাস হাপুস চোখে কাঁদতে কাঁদতে হাত নেড়ে নেড়ে বিনিয়ে বিনিয়ে বললেন, হায় হায় হায়, ও চেয়ার যে আমার বাবার দেওয়া গো। অমন পুরনো আর বিশ্বাসী চেয়ার কিনা আজ আমাকেই তেড়ে এলো। ওগো, আমাদের এই ব্যান্ডেজ বাঁধা নতুন ভাড়াটেটা ভূতের সর্দার। তার মন্ত্রে আমার পুরনো টেবিল চেয়ারের ঘাড়ে ভূত চেপেছে। সারা ঘর জুড়ে টেবিল আর চেয়ার নাচ আরম্ভ করেছে। আমি কেতাবে পড়েছি, ভূতে পেলেই টেবিল চেয়ার জ্যান্ত হয়ে নাচতে থাকে। হ্যাঁ, কেতাবে আমিও টেবিল চেয়ার জ্যান্ত হওয়ার কথা পড়েছি বটে, কিন্তু খালি জুতো যে জ্যান্ত হয়ে নিজেই হাঁটাহাঁটি শুরু করে, কেতাবে এমন কথা কখনো পড়িনি। আর সেই চশমাখানা, সেখানেও তো ঘরময় পাখির মতো উড়ে বেড়াচ্ছিল। মা গো মা, এমন অনাসৃষ্টি কেউ কখনো দেখেছে না শুনেছে? সকলে মিলে দাঁড়িয়ে গোলমাল করছে। এমন সময় যাত্রী উপর থেকে নেমে সেইখানে এসে দাঁড়ালো। কর্কশ্বরে বললে, এত গোলযোগ কিসের শুনি? রাতটা সৃষ্টি হয়েছে ঘুমানোর জন্য, চিৎকার করবার জন্য নয়। এসব আমি সহ্য করব না। সকলে সভয়ে সেই দিকে তাকিয়ে রইল। এমনকি মিসেস দাস পর্যন্ত তার উচ্চস্বরে নিজের মতামত প্রকাশ করতে সাহস করলেন না। পরদিন শ্রীপুর শহরে ছিল চড়কের উৎসব। রাজপথে আশেপাশে খোলা জমির উপর মেলা বসেছে। নানা জায়গা থেকে নানা দোকানি পশারি নানান রকম রংচঙে লোভনীয় জিনিস এনে সাজিয়ে রেখেছে। নাগরদোলায় চড়ে কোথাও ছেলে মেয়েদের দল হাসি খুশির গোলমাল করছে, কোথাও বায়োস্কোপের তাঁবু খাটানো হয়েছে এবং কোথাও বা ম্যাজিক দেখানো হচ্ছে। রাস্তাঘাট লোকে লোকারণ্য। এদিকে স্বাস্থ্যনিবাসের বৈঠকখানায় তখনও সবাই মিলে ঘোঁট পাকিয়ে তুলেছে। মিস্টার দাস এসব আজে বাজে কথার সময় নষ্ট না করে থানায় খবর দিতে বেরিয়ে গেলেন। খানিক পরে উপরতলা থেকে কর্কশ কণ্ঠের আওয়াজ এলো, মিসেস দাস, মিসেস দাস। সে ডাক বৈঠকখানায় মিসেস দাসের কানে গেল বটে, কিন্তু তার ভাবভঙ্গি দেখে মনে হলো না যে তিনি কিছু শুনতে পেয়েছেন। খানিক পরে যাত্রী আবার ক্রুদ্ধ স্বরে হাঁকলে, মিসেস দাস, শিগগির আমার খাবার পাঠিয়ে দিন। মিসেস দাস তবু কোনো রকমে ব্যস্ততা প্রকাশ করলেন না। এক মনে তার ভাড়াটিয়াদের সঙ্গে চেয়ার টেবিলের অদ্ভুত নৃত্য কাহিনী নিয়ে আলোচনা করতে লাগলেন। খানিক পরে যাত্রী নিজেই নিচে নেমে এলো। মিসেস দাসের সামনে এসে
একটা গোল টেবিলের উপরে সজোরে করাঘাত করে বললেন, মিসেস দাস, আপনি কি মনে করেন আমি হাওয়া খেয়ে বেঁচে থাকবার জন্য স্বাস্থ্যনিবাসে এসেছি? এইবার মিসেস দাসের মুখ ফুটল। তিনিও টেবিলের উপর সমান জোরে চড় মেরে বলে উঠলেন, আপনি কি মনে করেন ভূত নামাবার জন্য আপনাকে আমি ঘর ছেড়ে দিয়েছি? আপনার কথার অর্থ কি? আপনার জন্য আমার বিশ্বাসী টেবিল চেয়ার পর্যন্ত আমাকে আর গিন্নি বলে মানে না। নাচবার জন্য টেবিল চেয়ার তৈরি করা হয়নি। কে ওদের আমার নাচতে শেখালো? কে? আপনি? আপনার নাম কি? আমার ঘরে বসে আপনি কি করেন? কাল অত রাত্রে বাইরে আপনি কোথায় গিয়েছিলেন? আর ফিরে এলেনই বা কেমন করে? বিষম রাগে যাত্রীর দেহ থরথর করে কাঁপতে লাগলো। হঠাৎ ভীষণ চিৎকার করে সে বলে উঠল, চুপ করো! কে আমি? তোমরা জানতে চাও? তোমরা দেখতে চাও? দেখো তবে। বলেই সে তার মুখের ব্যান্ডেজে মারলে এক টান। ব্যান্ডেজ, ঠুলি চশমা, নকল গোঁফ দাড়ি আর তার নকল নাকটা সকলের চোখের সামনে খসে পড়ল। সবাই দারুণ আতঙ্কে স্তম্ভিত দৃষ্টিতে চেয়ে দেখলে একটা জামা কাপড় পরা মূর্তি পায়ে পায়ে ক্রমেই এগিয়ে আসছে, কিন্তু সে মূর্তির স্কন্ধের উপরে মুখমণ্ডলের কোনো চিহ্নই নেই। বৈঠকখানায় মহা হুড়োহুড়ি পড়ে গেল। চিৎকার, কান্না, আর্তনাদ। মিসেস দাস আ বলে চেঁচিয়ে উঠলেন। প্রচণ্ড গতর নিয়ে পালাতে গিয়ে দরাম করে এক আছাড় খেলেন, কিন্তু সেই অবস্থাতেই আশ্চর্য কৌশলে ফুটবলের মতো গড়াতে গড়াতে তিনি চোখের নিমেষে কোথায় অদৃশ্য হয়ে গেলেন। বাকি লোকেরাও কে যে কেমন করে কোন দিকে সরে পড়ল কিছুই বোঝা গেল না। আধ মিনিটেই ঘর একেবারে খালি। স্কন্ধ কাটা মূর্তিটা মিনিটখানেক সেখানে পায়চারি করে আবার বাড়ির ভিতর চলে গেল ধীরে ধীরে। এ খবর শ্রীপুরের পাড়ায় পাড়ায় রটে যেতে বেশি দেরি লাগলো না। চড়কের মেলার কথা সবাই ভুলে গেল। আধ ঘন্টার ভিতরে শহরের সমস্ত জনতা স্বাস্থ্যনিবাসের সামনে এসে হাজির। আবাল বৃদ্ধ বনিতার মুখে কেবলই এক কথা, জুজু জুজু জুজু। স্বাস্থ্যনিবাসে জুজু বুড়ো এসেছে। এমন সময় দুজন চৌকিদার ও দারোগাকে সঙ্গে করে মিস্টার দাস, রতনবাবু আর মানিকবাবু বিজয়ী বীরের মতন সদর্পে স্বাস্থ্যনিবাসে এসে ঢুকলেন। দারোগা শুধলেন, কোথায় কোথায় ছিল? এই যে, এদিকে আসুন। বলে মিস্টার দাস সবাইকে নিয়ে যাত্রীর ঘরের দিকে অগ্রসর হলেন। সেই স্কন্ধ কাটা মূর্তি ঘরের মাঝখানে একখানা চেয়ারের উপরে স্থির হয়ে বসেছিল। বলা বাহুল্য, প্রথমে সকলেই ভড়কে গেল। মিস্টার দাস, রতনবাবু ও মানিকবাবু তাড়াতাড়ি পিছিয়ে এসে দরকার হলেই পালাবার জন্যে প্রস্তুত হয়ে রইলেন। ওসব ম্যাজিক আমি ঢের দেখেছি। আমার হাতে যখন ওয়ারেন্ট আছে, ওই ভূত, প্রেত, দৈত্য, দানব সবাইকে আমি গ্রেপ্তার করতে পারি। এই বলে ঘরের ভিতর প্রবেশ করলেন। কে তোমরা? কি চাও? তোমাকে গ্রেপ্তার করব। যাত্রী উঠে দাঁড়াল। দারোগা এক লাফে যাত্রীর কাছে গিয়ে তার দস্তানা পরা একখানা হাত চেপে ধরলেন। সঙ্গে সঙ্গে দস্তানাটা দারোগার হাতে খুলে এলো এবং যাত্রীর হাতখানা একেবারে অদৃশ্য হয়ে গেল। কিন্তু তখন আর কারুর এসব দেখে আশ্চর্য হওয়ার অবকাশ ছিল না। দারোগা ও চৌকিদারেরা সেই হস্তহীন স্কন্ধ কাটা মূর্তিটাকে প্রাণপণে জড়িয়ে ধরলে। মুখহীন মুখ থেকে আওয়াজ এলো, বড় লাগছে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আত্মসমর্পণ করছি। দারোগা ও চৌকিদারেরা যাত্রীকে ছেড়ে দিয়ে তাকে আগলে দাঁড়িয়ে রইল। নাও নাও, এখন হাত করি বড়। কেন? আমি কি দোষ করেছি? আমি হচ্ছি অদৃশ্য মানুষ। অদৃশ্য হওয়াটা কি অপরাধ?
কি বললে? অদৃশ্য মানুষ? ম্যাজিকে আমি অমন ঢের ঢের অদৃশ্য মানুষ দেখেছি। আমার সঙ্গে ওসব চালাকি চলবে না। আপনারা আমার কথা বিশ্বাস করছেন না? এই দেখুন। বলেই সে নিজের গায়ের আলোয়ান চটপট খুলে ছিঁড়ে ফেলে দিলে। সঙ্গে সঙ্গে তার দেহের উপর দিকটা অদৃশ্য হয়ে গেল। তারপরেই সে পরনের কাপড়খানা খুলতে লাগল। দারোগা এতক্ষণ ভ্যাবাচ্যাকা খেয়ে অবাক হয়ে এই সব দেখছিলেন। এখন যাত্রীকে কাপড় খোলবার চেষ্টা করতে দেখেই তিনি তার আসল মতলবখানা বুঝতে পেরে বলে উঠলেন, এই চৌকিদার, ওকে ভালো করে চেপে ধরে থাক, নইলে কাপড় খুললেই ও একেবারে হাওয়া হয়ে মিলিয়ে যাবে। কিন্তু তার আগেই যাত্রী কাপড়খানা খুলে ফেলে এক লাফে তাদের নাগালের বাইরে গিয়ে পড়ল। তখন দেখা গেল কেবল জুতো মোজা পরা দুখানা হাঁটু পর্যন্ত পা ঘরময় লাফালাফি করে বেড়াচ্ছে। পর মুহূর্তে অদৃশ্য মানুষ তার জুতো মোজাও খুলে ফেললে এবং জুতোর এক পাটি মিস্টার দাসের দিকে এবং আরেক পাটি দারোগার দিকে সজোরে ছুঁড়ে মারলে। তারপর সে এক অদ্ভুত দৃশ্য। ঘরের ভিতরে মহাশোরগোল পড়ে গেল। ওই দিকে সে গিয়েছে। আরে বাপ রে বাপ, পেটা আমাকে ঘুষি মেরেছে। এইবার তাকে ধরেছি। ওরে বাপরে, গেছি রে। অদৃশ্য মানুষ কখন যে কোন দিকে যাচ্ছে কেউ তা দেখতে পাচ্ছে না। মাঝখান থেকে কিল, চর, ঘুষি, লাথি খেয়ে প্রত্যেকেরই প্রাণ যায় যায় হয়ে উঠল। বেদম প্রহার খেয়ে দারোগাবাবু তো মেঝের উপর লম্বা হয়ে শুয়ে পড়লেন। রতনবাবুর গোফের এক পাশ একদম উড়ে গেল এবং মিস্টার দাসের উপর পাটির তিনটে দাঁতের আর কোনো সন্ধানই পাওয়া গেল না। তারপরেই প্রথমে ঘরের দরজার কাছে এবং তারপরেই সিঁড়ির উপরে দুমদাম শব্দ শুনে সকলেই বুঝতে পারলে অদৃশ্য মানুষ সে ঘর থেকে সকলের অগোচরে চলে গেল। তখন স্বাস্থ্য নিবাসের সামনে যে জনতা এসে জমা হয়েছিল তার ভিতরে এক বিষম বিভীষিকার সাড়া উঠল। প্রত্যেকেই এই কথা বলতে বলতে মহাভয়ে পালিয়ে যেতে লাগলো। শহরের বাইরেই ছোট একটি নদী পাহাড়ের কোল দিয়ে ঝিরঝির করে বয়ে যাচ্ছে। সেই নদীর ধারে আতা গাছের ছায়ায় একখানা পাথর আসনে বসে শ্রীপুরের মহাকবি অবলাকান্ত এক মনে কবিতা রচনা করছিলেন। অবলাকান্ত হঠাৎ চমকে উঠলেন। ঠিক তার পাশেই ফাঁচ করে কে হেঁচে ফেললে। অবলাকান্ত একবার সামনে, একবার পিছনে, একবার ডাইনে ও একবার বামে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখলেন, কিন্তু হাঁচির মালিকের একগাছা টিকিও দেখা গেল না। অবলাকান্ত ক্যাবলাকান্তের মতন তাকিয়ে আছেন। এমন সময় ঠিক তার কাছ থেকে হাত চারেক তফাতেই আবার কে ফ্যাঁচ 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 করে তিনবার হেঁচে উঠল। অবলাকান্তের মুখ সাদা হয়ে গেল। বের করে তিনি বললেন, এ কে হাঁচে? আকাশ না বাতাস না পাহাড় না যক্ষ রক্ষ দেবতা দানব? এরকম হাঁচি তো ভালো নয়। এই বলে তিনি তাড়াতাড়ি কবিতার খাতা মুড়ে ফেলে শ্রীপুরের দিকে দ্রুত পদচালনা করলেন। কেউ তাকে নাম জিজ্ঞাসা করলে তিনি বলতেন, আমার নাম বাবু বংশীবদন বসু। পাছে তিনি আমাদের উপরে রাগ করেন, সেই জন্যেই আমরাও তাকে বংশীবাবু বলে ডাকব। বংশীবাবুর ভোজন হয় যত্রতত্র, আর শয়ন হয় হট্ট মন্দিরে। তারপরে যে সময়টুকু হাতে থাকে হাটে ঘাটে মাঠে টোটো করে ঘুরে বংশীবাবু সে সময়টুকু কাটিয়ে দিতে পারেন অনায়াসেই। মস্ত মাঠ। একটা বটগাছের ছায়ায় নরম ঘাসের উপরে বংশীবাবু দুপা ছড়িয়ে বসেছিলেন। তার সামনে সাজানো ছিল সারি সারি 4 জোড়া ছেঁড়া জুতোর পাটি। বংশীবাবুর সম্প্রতি পায়ের জুতোর অভাব হয়েছে, কিন্তু সে অভাব পূরণ করতে তার বেশিক্ষণ লাগেনি। শহরের বাড়ি বাড়ি ঘুরে এই 4 জোড়া ছেঁড়া জুতো তিনি আজ সংগ্রহ করে এনেছেন।
আর এখানে বসে বসে পরীক্ষা করছেন এই 4 জোড়া জুতোর মধ্যে কোন জোড়া সবচেয়ে ছেঁড়া। হঠাৎ কে পিছন থেকে বললে, ওগুলো জুতো বুঝি? বংশীবাবু পিছনে না তাকিয়েই বললেন, হ্যাঁ, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। এগুলি হচ্ছে দাতব্য জুতো। এর চেয়ে খারাপ 4 জোড়া জুতো দুনিয়াতে কেউ আবিষ্কার করতে পারবে না। অবশ্যই এর চেয়ে খারাপ জুতো যে আমি পরিনি তা নয়, কিন্তু তবু সত্যি কথা বলতে গেলে বলতে হয়, এ শহরে যারা জুতো দান করে তারা খুব দয়ালু লোক নয়। দুনিয়ায় যারা সবচেয়ে পাজি লোক এ শহরে বাস করে তারাই। কে এতটা স্পষ্ট কথা কইছে দেখবার জন্য বংশীবাবু ডান কাঁধের উপরে মুখ ফিরিয়ে পিছন পানে তাকালেন। সেদিকে কেউ নেই। তারপর তিনি বাঁ কাঁধের উপরে মুখ ফিরিয়ে পিছন পানে তাকালেন। সেদিকেও কেউ নেই। তারপর তিনি একেবারে ঘুরে বসলেন। কোথাও কেউ নেই। আমি কি জেগে জেগেই স্বপ্ন দেখছি? ভয় পেও না। কে তুমি বাবা? কোথায় তুমি? কেউ কি তোমাকে মাটির ভেতর পুঁতে রেখে গিয়েছে? ভয় পেও না। বলো কি বাবা, ভয় পাবো না কিরকম? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব একবারে খাঁকা করছে। এই তেপান্তরে আমি আছি একলা, অথচ এখানে এসে তুমি কথা কইছো কোনখান থেকে? না না, তুমি বোধহয় নেই। কাল রাতে এই সিদ্ধি খেয়েছিলুম, এখনো নেশা কাটেনি। ভুল শুনছি? না, এ নেশা নয়। বাপ রে! বলেই এক লাফে বংশীবাবু দাঁড়িয়ে উঠলেন। একবার চারিদিকে চোখ বুলিয়ে পিছু হটতে হটতে বললেন, না 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 না, নিশ্চয়ই আমার নেশা কাটেনি। দিব্যি গেলে বলতে পারি আমি এখনই কার গলা শুনলুম। হ্যাঁ, তুমি আমারই গলার আওয়াজ শুনেছ। ভয়ে 2 চোখ মুদে ফেলে বংশীবাবু বললেন, আর কখনো আমি সিদ্ধি খাবো না। হঠাৎ কে তার 2 কাঁধ ধরে খুব খানিকটা ঝাঁকুনি দিয়ে বললে, তুমি একটা মস্ত গাধা। বংশীবাবু চোখ না খুলেই বললেন, আমি গাধা হতেও রাজি আছি বাবা, তুমি তুমি যদি দয়া করে চুপ করো। এখন যদি রাত হতো তাহলে এসব আমি ভূতেরই খেলা বলে মনে করতুম। ওহে বোকারাম, আমি ভূত টুত কিছু নই, আমি হচ্ছি অদৃশ্য মানুষ। বংশীবাবু চোখ খুলে বললেন, অদৃশ্য মানুষ? না নেশার খেয়াল? নেশার খেয়াল নয়, আমি হচ্ছি অদৃশ্য মানুষ। তুমি যে অদৃশ্য সেটা আমি বুঝতেই পারছি বাবা, কিন্তু তুমি কোন মন্ত্রে অদৃশ্য হয়েছ সেইটা আমাকে শিখিয়ে দিতে পারো? পারি, যদি তুমি আমার কথা শোনো। ও মন্ত্র পেলে আমি তোমার জন্য সব করতে পারি। দেখো, আমিও তোমার মতন ভব ঘুরে। আমি অসহায়, আমার মাথা গোঁজবার ঠাঁই নেই। সারাদিন আমি ঘুরে বেড়াচ্ছি, সমস্ত মানুষের বিরুদ্ধে রাগে আমার সর্বশরীর জ্বলছে। মানুষ পেলেই এখনই আমি খুন করতে পারি। ওরে বাবা! বলেই বংশীবাবু পালিয়ে যাবার উপক্রম করলেন। খাপ করে বংশীবাবুর একখানা হাত ধরে অদৃশ্য মানুষ বললে, তোমার কোনো অনিষ্টই আমি করব না। আমি জামা কাপড় চাই, আশ্রয় চাই, খোরাক চাই। এইসব বিষয়ে তুমি আমাকে সাহায্য করবে। বংশীবাবু ভাবতে লাগলেন, যার নিজের পরনের কাপড়, পেটের অন্ন আর মাথা গোজবার ঠাঁই জোটে না, এইসব বিষয়ে সে কিনা সাহায্য করবে অপরকে।
কিন্তু ভয়ে মনের কথা তিনি মুখ ফুটে বলতে পারলেন না। আমি হচ্ছি অদৃশ্য মানুষ, সমস্ত পৃথিবীকে আমি শাসন করতে পারি। আমাকে সাহায্য করলে তোমার কোনো অভাবই থাকবে না, কিন্তু সাবধান, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে পৃথিবীতে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। বলতে বলতে সে তার অদৃশ্য 2 হাত দিয়ে বংশীবাবুর 2খানা হাত সজোরে চেপে ধরলে। বংশীবাবু যাতনায় চেঁচিয়ে উঠলেন, ছেড়ে দাও বাবা, আমি তোমার গোলাম হয়ে থাকবো। প্রিয় গল্প সাথী, আজ শুনলেন প্রখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের ডিটেকটিভ উপন্যাস অদৃশ্য মানুষের প্রথম পর্ব। গল্প পাঠে সুশীল মজুমদার, অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, চৈতি মজুমদার, অরুণাভ দত্ত, আশিস রায়, সুমন সরকার, সজল বোস, শিবাংশু ভট্টাচার্য, মুনমুন দাস এবং রোহন ঘটক। এই উপস্থাপনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করার পাশাপাশি আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না। পরের উপস্থাপনা নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব আপনাদের কাছে। আমাদের পরের উপস্থাপনার নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন, আরও অনেকটা পথ চলতে আমাদের সাহায্য করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবার যোগাযোগ হবে পরের উপস্থাপনায়। সকলে ভালো থাকবেন। নমস্কার।